নমস্কার, শুরু করছি আপনার খবর। আর আপনার খবরের শুরুতেই সুখবর রয়েছে। লকডাউনের ঘেরাটোপ থেকে অনেকটাই মুক্তি পেতে চলেছে রাজধানী। সংক্রমণ কমেছে, ভিড় কমেছে হাসপাতালেও। পরিস্থিতির উন্নতি দেখে ধীরে ধীরে কড়াকড়ি কমিয়েছে অরবিন্দ কেজরিওয়াল এবং এবার আরও বড় পদক্ষেপ। আগামীকাল সকাল থেকে বেশ কিছু ক্ষেত্রে 19শে এপ্রিলের আগের জায়গায় ফিরে যাবে দিল্লি, অবশ্যই সামান্য কিছু বাঁধন রেখে। সোমবার সকাল 5টার পর থেকেই নতুন নিয়ম দিল্লিতে। খোলা যাবে সব বাজার। লকডাউনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। বাজার, শপিং মল খোলা নিয়ে যে জোর বিজোর নীতি আনা হয়েছিল আর দরকার পড়বে না তারও। তবে কিছু ক্ষেত্রে এখনও বিধিনিষেধ থাকছে। কোথায় কি শর্ত দেখে নেওয়া যাক। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সব দোকান খোলা। একটি জোনে একটি সাপ্তাহিক হাটের অনুমতি। বিয়ে বাড়ি বা কোর্টে উপস্থিতি সর্বোচ্চ 20, শেষকৃত্যে 20 জনের বেশি নয়। রেস্তোরাঁ খোলা, তবে সর্বোচ্চ 50% আসন নিয়ে। 50% উপস্থিতি নিয়ে খোলা যাবে বেসরকারি অফিস। গ্রুপ এ ছাড়া 50% উপস্থিতি নিয়ে খোলা সরকারি অফিস। বাস, মেট্রো চলবে, তবে সর্বোচ্চ 50% আসন নিয়ে। বিধিনিষেধ বেশ কিছুটা উঠে গেলেও এখনো বন্ধ থাকবে বহু প্রতিষ্ঠান। স্কুল, কলেজ, কোচিং সেন্টার এখনো খোলা যাবে না। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, বিনোদনমূলক জমায়েত নয়। খুলবে না সুইমিং পুল, স্টেডিয়াম, সিনেমা হল, মাল্টিপ্লেক্স। कल सुबह 5 बजे इस बार इस हफ्ते का जो लॉकडाउन है वो ख़त्म होगा। कल 5 बजे के बाद से सारी एक्टिविटीज़ अलाउड हैं, एक्सेप्ट कुछ एक्टिविटीज़ हैं जो बिल्कुल प्रोहिबिटेड हैं, वो बिल्कुल अलाउड नहीं है, और कुछ एक्टिविटीज़ हैं जो रिस्ट्रिक्टेड तरीके से अलाउड हैं। লকডাউন হোক শেষ অস্ত্র। 20শে এপ্রিল জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার আগের দিন থেকেই লকডাউনের পথে হাঁটা শুরু করে দিয়েছিল দিল্লি। কারণ ততদিনে ভয়াবহ পরিস্থিতি রাজধানীতে। ভেঙে পড়েছিল স্বাস্থ্য পরিকাঠামো। অক্সিজেনের অভাবে মৃত্যু মিছিল বাড়ছিল রোজই। লাশের স্তূপ শ্মশানে। 19শে এপ্রিল লকডাউন শুরুর দিন দিল্লিতে 24,000 ছুঁই ছিল দৈনিক সংক্রমণ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দ্বিতীয় ঢেউয়ে দেশে সবার আগে লকডাউনের পথে হেঁটেছিল মহারাষ্ট্র, তারপর দিল্লি। মহারাষ্ট্র এবং দিল্লি দু জায়গাতেই শিথিল করা হচ্ছে লকডাউন। বঙ্গবাসীর প্রশ্ন, তবে কি এবার বাংলাতেও? সংক্রমণ কমছে, কিন্তু দিল্লির মতো সাফল্য কি এসেছে? দিল্লিতে যখন লকডাউন শুরু হয়, বাংলায় তখন পুরোদমে বিধানসভা নির্বাচন চলছে। সংক্রমণ বাড়লেও বিধিনিষেধের বালাই ছিল না। ভোট মিটতেই একে একে নিয়ম জারি হতে শুরু করে। কার্যত লকডাউন শুরু হয় 30শে এপ্রিল থেকে। দিল্লির মতো পরিস্থিতি হাতের বাইরে না গেলেও প্রথম ঢেউয়ের সংক্রমণকে বহুগুণে ছাপিয়ে গেছে বাংলা। মৃত্যুতেও রেকর্ড, পজিটিভিটি রেটে একসময় সমানে পাল্লা দিয়েছে দিল্লিকে। দিল্লিতে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ 28,395, বাংলায় 20,846। দিল্লিতে সর্বোচ্চ দৈনিক মৃত্যু 448, বাংলায় 162। দিল্লিতে সর্বোচ্চ পজিটিভিটি রেট 36.2%, বাংলায় 32.9%। দিল্লিতে সংক্রমণের বাড়াবাড়ি শুরু হয়েছিল বাংলার আগে, একই প্রবণতার সংক্রমণ কমার ক্ষেত্রেই। একথা নিশ্চিতভাবে বলা যায়, এই মুহূর্তে বাংলার চেয়ে অনেক ভালো পরিস্থিতিতে রয়েছে দিল্লি। রবিবার সংক্রমণ দিল্লি 213, বাংলা 4,286। রবিবার মৃত্যু দিল্লিতে 28, বাংলায় 81। রবিবার পর্যন্ত অ্যাক্টিভ কেস দিল্লিতে 3,610, বাংলায় 16,248। রবিবার পজিটিভিটি রেট দিল্লিতে 0.3%, বাংলায় 6.9%। বাংলায় এখনও কার্যত লকডাউন চলছে, যদিও শুরুতে যে কড়াকড়ি ছিল তার চেয়ে সরকারিভাবেই কিছু নিয়মে ছাড় দেওয়া হয়েছে। ছাড় দেওয়া হচ্ছে অঘোষিত পথেও। রাস্তায় বেরোলেই তার সাক্ষী বঙ্গবাসী। কিন্তু অঙ্কে স্পষ্ট, দিল্লি বিধিনিষেধ তুলে নেওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছলেও বাংলা তার ধারে কাছে নেই। মুক্তির দিল্লি এখনো অনেক দূর, বলছে সংক্রমণ চিত্র। সরকার কি করে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গ্রাফ ক্রমশ নামছে, কিন্তু নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। কারণ যে ব্রহ্মাস্ত্রের প্রয়োগে স্বস্তির আশা রাখা যেত, সেই টিকাকরণ চলছে ধীরগতিতে। মে মাসের চেয়ে জুনে টিকাকরণের গতি বাড়লেও বিপুল জনসংখ্যার তুলনায় পর্যাপ্ত নয় একেবারেই। কোথায় দাঁড়িয়ে আছে রাজধানী? বাংলারই বা অবস্থান কোথায়? টিকা কাজ করছে, শুধু চীনের মূল করোনা ভাইরাস নয়,
আলফা ডেল্টার মতো দুশ্চিন্তার ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কার্যকরী টিকা। কিছু ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকারিতা কমলেও সার্বিকভাবে টিকাকরণের উদ্দেশ্য সফল হচ্ছে। জোড়া ডোজ নেওয়ার পর গুরুতর অসুস্থতার ঘটনা বিশ্বজুড়েই বিরল। এমতাবস্থায় টিকাকরণে গতি বাড়ানোর পক্ষেই সওয়াল করছেন চিকিৎসক ভাইরোলজি বিশেষজ্ঞরা। কোথায় দাঁড়িয়ে ভারত, দেশের রাজধানী, আমাদের বাংলা। দেশে 25,31,95,000 ডোজের প্রয়োগ। টিকাকরণে দেশে 5 নম্বরে বাংলা। বাংলায় প্রয়োগ হয়েছে 1,75,83,000 ডোজ। দিল্লিতে প্রয়োগ হয়েছে 60,74,000 ডোজ। সংখ্যায় বিপুল দেখালেও জনসংখ্যার তুলনায় টিকাকরণের হার এখনো পর্যন্ত আশাব্যঞ্জক নয়। দেশে অন্তত একটি ডোজ পেয়েছেন 14.7%। দেশে জোড়া ডোজ পেয়েছেন 3.5%। দিল্লিতে একটি ডোজ পেয়েছেন 24%। দিল্লিতে জোড়া ডোজ পেয়েছেন 7%। বাংলায় একটি ডোজ পেয়েছেন 8%। বাংলায় জোড়া ডোজ পেয়েছেন 4%। জনসংখ্যার তুলনায় টিকা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো জায়গায় রয়েছে লাক্ষাদ্বীপ, 11 নম্বরে দিল্লি। বাংলায় দেশের গড়ের চেয়েও কম। দেশের গড়ের চেয়ে কম যে 10টি রাজ্যে, সেই তালিকায় রয়েছে বাংলা। এর জন্য টিকার সরবরাহে বৈষম্য নিয়ে বারবার অভিযোগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মে মাসের শুরুতে কেন্দ্র রাজ্যের হাতে টিকার একাংশ কেনার দায়িত্ব দেওয়ার পর আরও স্লথ হয়ে যায় টিকাকরণ। 21শে জুন থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে। তারপর ছবিটা বদলায় কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন শেষ অস্ত্র হোক লকডাউন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জীবন জীবিকার কথা ভেবে লকডাউনের পথে হাঁটতে চাননি, কিন্তু হাসপাতালের উপর চাপ বাড়তেই লকডাউনের পথে হাঁটতে শুরু করে একাধিক রাজ্য। বিধিনিষেধ চাপায় পশ্চিমবঙ্গ। এবার দিল্লির মতো ধীরে ধীরে লকডাউন থেকেও বেরিয়ে আসা শুরু করেছে কিছু রাজ্য। প্রশ্ন হলো, এভাবে ছড়িয়ে ছিটিয়ে লকডাউনের সত্যিই কোনো লাভ হয় কি? যখন খুশি লকডাউন তুলে দিলে দুশ্চিন্তা ঠিক কতটা থেকে যায়? গত বছর 25শে মার্চ থেকে 31শে মে অভূতপূর্ব লকডাউন দেখেছিল দেশ। দ্বিতীয় ঢেউ শুরু হতেই লকডাউন নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল দেশবাসীর মনে, কিন্তু আশ্বস্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, आज की स्थिति में हमें देश को लॉकडाउन से बचाना है। मैं राज्यों से भी अनुरोध करूंगा कि वो लॉकडाउन को अंतिम विकल्प के रूप में ही इस्तेमाल करें। আশ্বাসবাণী শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। না লকডাউন আমি ভাবছি না। লকডাউন ভেবে নিয়ে এমনিতে লোক 1 বছর ধরে সব বিজনেস সব মার, এমনকি হকার থেকে শুরু করে বেকার থেকে শুরু করে যারা দুটো করে খায়, সবার অবস্থা খুব খারাপ। সবাই সাবধানে থাকুক, এটা আমরা বলবো। কিন্তু ততদিনে ভয়াবহ সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ চাপানো শুরু করেছে মহারাষ্ট্র। লকডাউন নয়, বলা হয়েছিল করোনা কারফিউ। 19শে এপ্রিল থেকে লকডাউন শুরু করে দিল্লি। সে সময় দিল্লিতে পজিটিভিটি রেট ছিল 36%। হাসপাতালের ওপর চাপ কমাতে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে লকডাউন ছাড়া গতি ছিল না অরবিন্দ কেজরিওয়ালের কাছে। একে একে প্রায় সব রাজ্যই লকডাউন শুরু করে। 200-র আশপাশে দৈনিক সংক্রমণ রাজধানীতে। পজিটিভিটি রেট নেমেছে 1%-এর নিচে। এই অঙ্কে ভরসা রেখে উত্তরপ্রদেশ, বিহারের মতো আনলক পর্বে সবুজ সংকেত দিয়েছিল কেজরিওয়াল সরকার। সোমবার থেকে লাগাম আরও ঢিলেঢালা করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। তবে ঘটনা হলো, দেশের দৈনিক সংক্রমণ এখনও 80,000-এর বেশি। টানা 6 দিন 1 লক্ষের নিচে দৈনিক সংক্রমণ, 71 দিনের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ। এই তথ্যগুলো নিশ্চয়ই আশা জাগায়, কিন্তু একই সঙ্গে দুশ্চিন্তায় রাখছে মৃতের সংখ্যা। রবিবারের রিপোর্টে দেশের মৃত্যুর সংখ্যা 3,03,000। এখনও 10 লক্ষের ওপর অ্যাক্টিভ কেস। এই অবস্থায় বিধিনিষেধ তুলে নিলে এক রাজ্যের প্রভাব পড়তে পারে অন্য রাজ্যে। তাই প্রশ্ন, দেশ জুড়ে কি লকডাউনের এক নীতি থাকা দরকার? রাজ্য জুড়ে কি একই সঙ্গে লকডাউন প্রয়োজন? সংক্রমণ কম এমন জেলায় কেন একই রকম বিধিনিষেধ থাকবে? মাইক্রো কন্টেনমেন্ট জোনের ওপর আরও বেশি জোর দরকার কি? ইতিমধ্যেই তৃতীয় ঢেউয়ের ভয় রয়েছে দেশ জুড়ে। তাই এখন থেকেই নিখুঁত পরিকল্পনা জরুরি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লকডাউন আনলকের সমস্যা তো দেখালাম, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে আরও একটা বড় সমস্যা কিন্তু মাথাচাড়া দেয় প্রত্যেক মুহূর্তেই। তা হলো টেট। 1000 চাকরি প্রার্থী নিয়োগপত্র পেয়েছেন। অজ্ঞাত কারণে সেই সৌভাগ্য হয়নি বাকি 1010-এর। প্রাইমারি টেট পরীক্ষা উত্তীর্ণ চাকরি প্রার্থীদের কথা বলছি এই মুহূর্তে। এরা সকলেই প্যানেলভুক্ত, চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু ভোটের কারণে থমকে গিয়েছিল তাদের একাংশের নিয়োগ প্রক্রিয়া, আর তারপর থেকে আর চালু হয়নি। কিন্তু কেন বলুন তো?
বিকাশ ভবন থেকে সংসদ দৌড়াদৌড়ি করে জুতোর সুপতলা খুইয়ে ফেলছেন চাকরি প্রার্থীরা, কিন্তু লাভ হচ্ছে কোথায়? কারো সম্বল টিউশন, কেউ বেসরকারি সংস্থার কাজ করে কোনো মতে সংসার চালান। লকডাউনে সেসব বন্ধ। পরিবারের মুখে কি তুলে দেবেন ভেবে কুল কিনারা পাচ্ছেন না সৌমেন প্রামাণিক, মদন দাস, বিপ্লব মণ্ডল, মকবুল বিশ্বাসরা। অথচ এমনটা হওয়ার কথা নয়। এরা প্রত্যেকেই প্রাইমারি টেট পরীক্ষার বেড়া ডিঙিয়েছেন, প্রশিক্ষণও শেষ, ইন্টারভিউ হয়েছে, তবুও অজ্ঞাত কোনো কারণে থমকে গেছে নিয়োগ। নদিয়ার সৌমেন সংসারের একমাত্র রোজগারে টিউশন করে দিন গুজরান। লকডাউনে তাতেও ভাটা। মদন দাস এখন বেকার, বেসরকারি সংস্থায় কাজ করতেন। শিক্ষক নিয়োগের প্যানেলে নাম উঠেছে শুনে ইস্তফা দেন। স্ত্রী সন্তান নিয়ে এখন ঘোর দুর্দিন। আমি ম্যাডাম একটা বেসরকারি একটা সেক্টরে কাজ করি ম্যাডাম, সেখান থেকে আমি সেখানেও কাজ হচ্ছে না সেরকমভাবে। খুব খারাপ পরিস্থিতি ম্যাডাম। অলরেডি ম্যাডাম বিবাহ হয়ে গেছে, বাচ্চা হয়েছে, তো আমাদের পরিস্থিতি ম্যাডাম খুব খারাপ। এখন ম্যাডাম আমি টিউশন করি, কিন্তু এখন এই করোনা পরিস্থিতির জন্য টিউশনটা বন্ধ, ফলে আর্থিকেও মানসিক দিক দিয়ে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি। চাকরি কি আদৌ হবে? দুশ্চিন্তায় দু চোখের পাতা এক করতে পারছেন না বিপ্লব, মকবুলরা। এখনো সংঘর্ষ করছি সেই 14 সাল থেকে এখনো পর্যন্ত চাকরি সিলেক্টেড হওয়ার পরও সংঘর্ষ করছি আমরা। এখনো আমরা অন্ধকারে, যে কোনো অজানা কারণের জন্য এটা বন্ধ হলো। এটা করোনা সিচুয়েশনের কারণ হতে পারে না। ইলেকশনের মধ্যে, করোনার মধ্যেও ম্যাম নিয়োগ হয়েছে, কাউন্সিলিং হয়েছে আমাদের কিছু জনের। আমাদের কোন অজানা কারণে আমাদের কাউন্সিলিংয়ে পোস্টপেন্ড করা হয়? কারণটা আমাদের কাছে এখনো অজানা। যে আমাদের বারবার বলা হয়েছে যে আপনাদের কাউন্সিলিং দ্রুত করানো হবে, কিন্তু সেই কারণটা কি কারণে যে আমাদের বন্ধ করে রাখে সেই কারণটা আমাদের কাছে এখনো ধোঁয়াশা হয়ে রয়েছে। অথচ এমনটা হওয়ার কথা ছিল না। এরা সকলেই 2014 সালে প্রাথমিক টেট পরীক্ষা পাশ করেন। তারপর সরকার জানায় যাদের টিচার্স ট্রেনিং নেই তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে। বিধানসভা ভোটের ঠিক আগে মুখ্যমন্ত্রী সকলকে নিয়োগের কথা ঘোষণা করেন। 2014 15,284 জনের মেধা তালিকা প্রকাশিত হয়েছিল। গত বছরের 23 নভেম্বর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। গত বছরের 25 নভেম্বর থেকে 2রা ডিসেম্বর আবেদনপত্র গ্রহণ করা হয়। চলতি বছরের 10 থেকে 17 জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউ হয়। 15 ফেব্রুয়ারি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়। গোলমালটা শুরু হয় এর ঠিক পরে। বিভিন্ন জেলায় প্রাথমিক শিক্ষা সংসদে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ শুরু হয়। 4,500 প্রার্থী নিয়োগপত্র হাতেও পেয়ে যান, চাকরিতে যোগ দেন। মাঝে বাদশাদে ভোট, রাজ্যে জারি হয়ে যায় আদর্শ আচরণবিধি, আটকে যায় 1010 চাকরি প্রার্থীর নিয়োগ। ভোট মিটেছে, তবুও এদের নিয়োগ নিয়ে উচ্চবাচ্য করছে না সরকার। বিকাশ ভবন থেকে সংসদ, গত কয়েক মাসে বারবার দৌড়ে বেড়াচ্ছেন এরা। লাভ হচ্ছে কই? পরিষদের যিনি সেক্রেটারি রয়েছেন রীতা বাগজি ম্যাম, তাদের কাছে একাধিকবার আমরা গেছি এবং আমরা বিকাশ ভবনে এডুকেশন সেক্রেটারির সঙ্গেও দেখা করেছি, করে কোনো সদুত্তর ম্যাম আমরা পাইনি। বিকাশ ভবন বলে এখানে যেতে, প্রাইমারি পর্ষদ বলে বিকাশ ভবনে যেতে, এরকম করে আমরা দিশেহারা হয়ে গেছি। বিড়ম্বনার শেষ এখানেই নয়। ভোটে লড়েছেন খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। ফলে তাঁর ইস্তফার পর শূন্য পর্ষদ সভাপতির পদও। তাই কি করবেন? কার কাছে গেলে সমস্যার সমাধান হবে? কবে মিলবে চাকরি? উত্তর হাতড়াচ্ছেন হাজার হাজার প্রাথমিক টেটের চাকরি প্রার্থী। নির্বাচনের পরেও এই চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে এখনো পর্যন্ত সরকার কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। তাই প্রত্যেক দিন আশঙ্কায় দিন গুনছেন এই মানুষগুলো। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে পৌলমী রায় বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা।